সবার জল দিতে হবে, তো সামান্য ভার্মি অ্যাড করে দিচ্ছি। এবার ভার্মিটা যেই অ্যাড করবেন আপনি, কখনো যদি করতে হয় তাহলে কিন্তু ভার্মিটা আপনার মাথায় রাখতে হবে, সে যেমন আপনাকে উপকার করবে সে অপকারও করবে। অর্থাৎ একটু বেশি জল হয়ে গেলে ফাঙ্গাল প্রবলেম আসবে ওখান থেকে। আছি হাতে নিয়েই ছাদে থাকেন নাকি? হ্যাঁ, টুকটাক জিনিস যেরকম এই দেখো, এই ফুলগুলো সবার আগে কাটতে হয়, এই বীজ হয়ে গেছে। আচ্ছা, বীজ হয়ে যাওয়া মানে হচ্ছিল তোমার গাছের এনার্জি সবচেয়ে বেশি বীজে নিয়ে নেবে, এই জন্য বীজগুলোকে সবসময় আগে কেটে দিতে হবে তোমাকে। যেমন আমরা আছি মিলন দার ছাদে, আর ঠিক সেই রকম ভাবে গ্রিন ফ্রেন্ডস এর মিলন উৎসব কতটা উপভোগ করেন? ও তো ভাষায় বর্ণনা করা যাবে না। হ্যাঁ, মানে আর উত্তর এত ডেভেলপ করছে, এত সুন্দর অর্গানাইজড হচ্ছে, মানে মানে একদম ইমাজিন ব্যাপার। এবার কোনো প্রবলেমের তো কোনো ব্যাপারই নেই, মানে প্রশ্নই নেই। হ্যাঁ, মানে ড্রাই ফ্রুট থেকে আরম্ভ করে এভরিথিং, মানে খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে ব্যাগ অ্যাটমসফিয়ার, লোকে যে গাছ কিনতে চায়, সে যে গোলাপ কিনতে চায়, গোলাপের জন্য বিশেষ স্টলও ছিল, জবার স্টল ছিল, জবার আর কত ভালো স্টল ছিল। মানে আমার এটা হয় ভালো কথা যখন শুনি গায়ে লোম খাড়া দেয়, সেরকম জারবেরা পছন্দ করে তার জন্য স্টল রয়েছে, মানে এভরিথিং ওয়েল অর্গানাইজড। আর মানুষ যেটা সিন্ডার পেত না, আমরা সিন্ডারের লরি ওখানে দাঁড় করিয়ে রেখেছিলাম। একদম ঠিক, মানুষ যে বলে সিন্ডার পাওয়া যায় না, কোথায় পাবো সিন্ডারের খাবার। হ্যাঁ, আগে আর সবচেয়ে বড় কথা, এই প্রত্যেকটা জিনিসের ইনফরমেশন আগে থেকে তোমার দেওয়া ছিল। হ্যাঁ, যে এটা আসছে ওটা আসছে, কেননা হঠাৎ গিয়ে কি হয়, লোকের তৈরি থাকে না। ঠিক তাই, দেখা গেল যে অনেক কিছু মিস করে গেল সে, মানে ইচ্ছে ছিল কিন্তু এটা কিনতে পারলো না, ওটা কিনতে পারলো না। মিলন সোজা একটা প্রবলেমে চলে যায়। কি প্রবলেম পাতার মধ্যে? এটা তো এই সময় তো আসবে, থিপস আর মাইটস আসবেই। হ্যাঁ, এটা থিপস এর প্রবলেম, কুকড়ে গেছে। মানে যারা নতুন বন্ধুরা দেখছেন তাদের ক্ষেত্রে সুবিধা হবে, থিপস মাইটস এর এইরকম ভাবে কোঁকড়ায়, তাই তো? একদম ঠিক। এবার এটা হওয়া মানেই হচ্ছে হলো, এই দেখো কচি পাতাতে হওয়া মানে কচি পাতাগুলো আস্তে আস্তে স্টপ হয়ে যাবে, মানে গ্রোথটা একটু থেমে যাবে। এই দেখো মেডিসিন পড়লো, তারপরে ক্লিয়ার হলো। আর থিপস আর মাইটস কোনো বাগানে নেই এরকম হবে না, থাকবে, কন্ট্রোলে রাখতে হবে। হ্যাঁ, আমরা সবসময় একে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করি, যাতে বেশি কিছু তোমার ক্ষতি না করতে পারে। গাছে অল্প বিস্তর থাকলে কোনো অসুবিধা হয় না, আর থাকবেই, এটাকে তাড়াতে পারবে না কেউ। একটা কথা বলুন তো, প্রচুর মানুষ না মানে কিছু জিনিসের পিছনে এতটা দৌড়াচ্ছে, সত্যিই কি প্যারালাল টব দরকার নাকি টব দরকার? যে কোনো টবেই গাছ হবে। হ্যাঁ, বিশেষ করে মাটির টবে ভালো গাছ হয়। আর কেননা যেহেতু মাটি এয়ার সার্কুলেশন হয়, প্লাস হচ্ছে হলো মাটি টবের গায়ে খানিকটা জল সোক করে রেখে দেয়, যার জন্য গরমকালে খুবই দরকার। গরমকালে রুটটা যাতে ড্রাই হয়ে না যায়। হ্যাঁ, টবের গায়ে যে অংশটা, যেটা জলের অংশটা থাকে, মানে জল যেটা সোক করে রাখে, সেটা আস্তে আস্তে গাছ নিতে পারে। এসব নানান কারণে মাটির টব দরকার, কিন্তু তার ডিজাইন যে কোনো হোক, হাতে যে যা ডিজাইন যে কোনো হোক। প্যারালাল হলে কি হয়, আমার টবটা বসে রইলো, হাওয়াতে দুম করে পড়ে যাবে না। হ্যাঁ, গ্লাস টব হলে ঝট করে উল্টে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। গাছ গ্রোথের সঙ্গে টবের সম্পর্ক নেই। না, গাছের সঙ্গে সম্পর্ক থাকলে, গাছের গ্রোথের সাথে তো তোমার সম্পর্ক হচ্ছে হলো তোমার রুটের। ঠিক তাই। হ্যাঁ, রুট তোমার কতটা ভালো আছে। হ্যাঁ, আর যদি ধরো একটা গ্লাস টব হলে কি হবে, ট্যাপ রুটটা হয়তো বেশি নেস্ট হবে। হ্যাঁ, মানে বাসা বেশি বেড়ে যাবে, একটু জায়গাটা কম পাবে। কিন্তু প্যারালালের ক্ষেত্রে ট্যাপ রুটের একটু বেশি জায়গা পাবে। এছাড়া তোমার যে ফিডার রুট, হ্যাঁ, মানে যেটার তোমার গাছের গ্রোথের জন্য দরকার, সেটা তো মানে এই গ্রোথটার জন্য যেটা দরকার, সেটা তো তোমার সব টবে একই হবে, যদি তুমি তোমার মতো ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারো। ট্রিটমেন্ট মানে হচ্ছে হলো জল। এই ওয়াটারিং হচ্ছে হলো গাছের সবচেয়ে বড়, মানে বিশেষ করে গোলাপের ক্ষেত্রে। আর এখন গরম চলে এসছে, এখন তো 2-3 বার জল দিতে হবে। হ্যাঁ, এইবার আর দেখো, এখন আমি রিপোর্ট করছি। হ্যাঁ, রিপোর্ট করছি আমি, তোমার রুট অনেকটা কমিয়ে দিচ্ছি। ধরো যে পুরোনো যে ব্রাউন হয়ে যাওয়া রুট গুলো ছিল, সেগুলো খানিকটা কেটে ফ্রেশ রুট আনার জন্য নতুন করে বসাচ্ছি। এবার ঠিক সেই সময়টা আমি অতিরিক্ত জল দেবো না। ধরো এখন যদি আমি 2-3 বার করে জল দিচ্ছিলাম, ঠিক যেই সময় গাছটাকে আমি
ওই পট থেকে তুলে আবার ওই পটেই আমি ফিটিং করছি, কিন্তু রুট কেটে তখন আমি একটুখানি জলটাকে কন্ট্রোল করে দেবো, কেননা তার রুট আমি অনেকটাই কমিয়ে দিয়েছি। হয়তো দেখা যাবে 30% 20% তার রুট ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে সেই রকমই আমাকে ওয়াটারিং করতে হবে। এইবার ধীরে ধীরে সেই জলটাকে আস্তে আস্তে বাড়াতে হবে। ওয়াটারিং যত ভালো তুমি করতে পারবে তত ভালো তোমার গোলাপ আসবে। মানে একজন ভালো গোলাপ যে গ্রোয়ার, তার মূল মন্ত্রটাই হচ্ছে হলো সে ওয়াটারিংটা ভালো করে তার কন্ট্রোলে এসে গেছে। এই ওয়াটারিংটা কন্ট্রোল কিন্তু তোমাকে কোনো তোমার গুরু বলো, তোমার কি বলবো মাস্টার যাই বল, কেন শিখিয়ে দিতে পারবে না। কেননা এটা টোটালটাই নির্ভর করবে হচ্ছে হলো তোমার ছাদে দেখো এই যে রোদটা আসছে, এই কতক্ষণ তোমার এই রোদটা আসবে। এখন সকালে 7টাও বাজেনি, এই যে রোদটা এসে পড়ছে, এই রোদটা কতক্ষণ স্টে করবে। হ্যাঁ, এই কতক্ষণ স্টে করবে তার উপর ডিপেন্ড করবে হচ্ছে তোমার ওয়াটারিং কেমন হবে। ঠিক তাই। হ্যাঁ, রুটটা যতটা আছে তার উপরও ডিপেন্ড করবে তোমার। এভাবে এটার যা ফলিয়েজ আর এটার যা ফলিয়েজ, দুটোর মধ্যে ডিফারেন্স। হ্যাঁ, দুটোই সেম সাইজের টবে আছে। এবার আমি যখন ওয়াটারিং করছি তখন আমি পাইপ দিয়ে ওয়াটারিং করছি। আমার তো পক্ষে সম্ভব না যে এত গাছে আমি মগ দিয়ে মেপে মেপে জল দেবো, এটা সম্ভব নয়। আমাকে পাইপ দিয়ে জল দিতে হবে। পাইপ দিয়ে জল দেওয়ার সময় একে যদি 10 কাউন্ট করে দিই, একে আমি 7 কাউন্ট করে 5 কাউন্ট করে জল দেবো। ঠিক তাই। হ্যাঁ, এইভাবে ওয়াটারিংটাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে। মানে গাছকে ওয়াটারিং হচ্ছে হলো একদম মানে ফার্স্ট এবং লাস্ট ইসে হচ্ছে ওয়াটারিং। ওয়াটারিং আমরা যত ভালো পারবো তত ভালো। ঝুড়ি ঝুড়ি ইউটিউবে ভিডিও আসছে গোলাপের। যখন আপনারা গোলাপ করতেন এত ভিডিওর তো কোনো প্রসঙ্গই নেই, এত মাস্টারদের প্রসঙ্গই নেই। এখন কিন্তু প্রচুর ভিডিও আসছে আনলিমিটেড। 7 বছর ধরে আমার এখানে ভিডিও করছো, আমার যদি 5 বছর আগে 7 বছর আগেকার ভিডিও দেখো, তখন একেবারে প্রায় নবিশের মতনই ছিলাম। হ্যাঁ, কেননা ম্যাক্সিমাম হলে গোলাপ আমি বছর 10 ধরে বা 12 বছর ধরে করছি। কিন্তু তখন না অনেক চেষ্টা করতাম যে কিছু জানার, কিছু একটুখানি মাস্টারদের টিপস। হ্যাঁ, মানে যারা গোলাপ করে তাদেরকে, কিন্তু সে সময় আমরা পেতাম না। একদমই তাই। হ্যাঁ, আর আজকে নতুন বাগানিরাও শেখাচ্ছে যে কিভাবে গোলাপ হবে। একদম ঠিক। তার মানে কি, এই সাহসটা কিন্তু একমাত্র তুমি, যে যাই বলুক ইউটিউবের জগতে তুমি গোলাপ করা নিয়ে সেই সাহস মানুষের মধ্যে, সেটা কিন্তু সঞ্চয় করে দিয়েছো তুমি। আজকে ডেটে দাঁড়িয়ে মিলনদার ছাদে ভিডিও হচ্ছে, এবং মিলনদা যা শেখায় বা শিখিয়েছে তার থেকে বড় কথা সিন্ডারে আপনি শেখাচ্ছেন, লোক সেই টিপস নিয়ে এখন মাটিতে পরিচর্যা করে দেখিয়ে দিচ্ছে। একদম ঠিক। সিন্ডারের খাবারও মাটিতে দিচ্ছে। সবচেয়ে বড় কথা, তুমি তো যেসব ভিডিওগুলো করো বা আমি যে কথাগুলো বলি কখনোই শেখানোর জিনিস না, মানে আমি যেটা করছি সেটাই, হ্যাঁ, সেটা লোকের সামনে তুলে ধরি। মানুষ তার মধ্যে থেকে যেটা তার উপযুক্ত মনে করে সে সেটুকু নেয়। এইভাবেই প্রত্যেকে তাকে নিজেকে ডেভেলপ করে নিচ্ছে। ঠিক তাই। কিন্তু সেভাবেই গাছ হচ্ছে, এবং নতুন নতুন কত বাগানি আছে এখন নতুন করে চ্যানেলে দেখাচ্ছে যে এভাবে গাছ করুন, ওভাবে গাছ করুন, তার জ্ঞানটাও তুলে ধরছে। একদম ঠিক। আর এভাবে জ্ঞান আদান প্রদান করলেই তো শেখা হয়ে যাবে মানুষের, আর অত সহজ হয়ে যাবে। এই এখন যে আস্তে আস্তে সহজ হয়ে গেছে না গোলাপ করা, যে কেউ বলছে ও কোনো ব্যাপার না গোলাপ করা। কেন বলছে? হ্যাঁ, একাধিক মানুষের কথা, একাধিক মানুষের গোলাপ করার প্রসেস দেখে দেখে একটা অটোমেটিক তার একটা হাতের কাঁচিটা, হ্যাঁ কাঁচিটা তো সঙ্গে থাকে। আমি বাগানে যখন ফ্যালকন মেজর, তাই তো? হ্যাঁ, মোটামুটি যথেষ্ট। এই এরাপ, কেননা এটা আমার সঙ্গে থাকে কেন, ওই আমি যখনই টুকটাক জিনিস মনে হয় যে একটা শুকনো ডাল আছে, একটা বললাম একটা বীজ আছে, হ্যাঁ, এমনি তো একবার তো কাটিং করতেই হয়, যেগুলো এই ফুলগুলো এগুলো যেগুলো ঝরে যাচ্ছে, হ্যাঁ, এগুলোকে যখন কাটিং করবো তখন একবারে কাটিং করে দেবো, ওই একটা দুটো করে কাটিং করি না। আমরা সবকিছু নিয়ে বসে গেছি। প্রথমে 10 মিনিট আলোচনা করে নিলাম, পরের 10 মিনিট কিন্তু একদম অন্যরকম গেম হবে। আর একটা প্লাস্টিক টবেও যে গাছ করা যায় তার নমুনা এটা দেখুন, খুব সুন্দর হয়, কোনো অসুবিধা নেই, ভয় পাবেন না, ভয় পাওয়ার দরকার নেই। আপনি যেভাবে ওয়াটার ম্যানেজমেন্ট শিখবেন সেই সমস্ত জায়গায় করতে পারবেন। এটা কতদিন আছে মিলনদা গাছটা তাও অ্যাপ্রক্স? এটা এই গাছটার ধরো বছর দেড় বছর 1.5 বছর 15 বছর হবে। মানে একদম অ্যাকচুয়ালি বয়স আমার কাছে
আমি খেয়াল রাখি না, হ্যাঁ মোটামুটি গাছ দেখে আর কি এই Rockstar, ভ্যারাইটির নাম? হ্যাঁ এটার নাম রকস্টার। রকস্টার খুব ভালো গাছ। আর এই রিপোর্টের সময় আমি যেটা বলি, এই যে ফুল রয়েছে, এই দেখো এই যে ফুল রয়েছে, কুড়ি আছে, সব আছে, কুড়ি আছে, এই কোনো অসুবিধা নেই। এখন মানে অ্যাকচুয়ালি আমি রিপোর্টটা করি হলো মার্চের ওই 1-2 তারিখের থেকে 15 তারিখের মধ্যে চেষ্টা করি যে করে দিতে, মানে জাস্ট গরমটা অতিরিক্ত পরিমাণে আসার আগেই আমি রিপোর্টটা করে নিই। বুঝতে পেরেছি। হ্যাঁ, এই রিপোর্টটা করে নেওয়ার পরে তারপরে এবার শুকনো টুকনো যা যা ফুল আছে না আছে, যেগুলো গাছকে অপরিষ্কার হয়ে আছে সেগুলোকে একদম পরিষ্কার করে দিলাম ধীরে ধীরে। ঠিক আছে। আমরা খুব সুন্দর করে দেখে নেব। হ্যাঁ, সবার আগে করি কি, এই একটা ইচ্ছে দিয়ে এই যে শিকড়গুলো যে রয়েছে এগুলোকে, এই হোয়াইট রুট গুলো তো উপর দিকে থাকে, হোয়াইট রুট গুলোকে আমি খুব একটা ড্যামেজ করার ইচ্ছে করি না। আমি আস্তে আস্তে খুঁচিয়ে সামনে থেকে তুলে দিই, তাতে কি হয় গাছটা। অনেকেরই প্রশ্ন, মিলনদা কি কাজ করে? তাদের আমি বলে দিচ্ছি, মিলনদা একজন ব্যবসায়িক মানুষ, নিজেদের দোকান টোকান আছে, সারাদিন ব্যস্তই থাকে, কিন্তু এই গোলাপের প্রতি মানে পাগলামো বলুন, ভালোবাসা বলুন, আর যা কিছু বলুন, এটা তীব্র অতিরিক্ত। শুধু গোলাপ নয়, সাথে জারবেরা আছে, ক্যামেলিয়া আছে, অ্যাজেলিয়া আছে, অর্থাৎ যে গাছগুলো অত্যন্ত কঠিন তাদেরকে নিয়ে সারাদিন চর্চা করাটাও যেমন কাজ, শীতের গাছকেও খুব ভালোবাসে। পুরো বাগান কিন্তু সবকিছু থাকে। অ্যাকচুয়ালি আমরা গোলাপটা এতটাই ফোকাস করি, ওগুলো আর সেইভাবে আমরা দেখাই না, কিন্তু সারাদিন মানুষটা ব্যস্তই থাকে, আর বাকি সময় গাছপালা। এছাড়াও ঘুরতে ভালোবাসে, ছবি তুলতে ভালোবাসে। মিলনদার বাড়িতে যারা এসছে বা প্রত্যেক বছর আমরা ডাকবো, পুরো বাড়িটা একবার যখন ঘুরবেন দেখবেন প্রদর্শনীর মতো নিজের হাতে ছবি, ম্যাক্সিমাম তো নিজের হাতে। মিলনদা, হ্যাঁ, আমার বাড়িতে যত ছবি লাগানো আছে 90% আমার হাতের তোলা। যত যা মানে ছবি সব মিলনদার হাতের তোলা। আর ভীষণ, এই মনে হয় রিসেন্ট সুন্দরবন ঘুরে এলেন। সুন্দরবন তো বছরে 1-8বার তো প্রত্যেক বছরই যাই। আর বাঘের দেখা করে আসি বাঘের সাথে। এবারও বাঘের দেখা হলো? হ্যাঁ, লোকে নাকি সুন্দরবনে বাঘ দেখতে পায় না, কিন্তু আপনি যতবার গেছেন বাঘ দেখতে পেয়েছেন। হ্যাঁ, আমি ভারতবর্ষের খুব কম ফরেস্টই আছে যে যাইনি আর সেখানে টাইগার সাইডিং হয়নি। হ্যাঁ, খুব রেয়ার, হ্যাঁ মানে হিসেবে বলা যাবে না। আর আমার ভারতবর্ষের প্রায় সব ফরেস্টেই একাধিকবার করে ঘোরা আছে। এই কথাগুলো আজকে কেন বলছি মিলনদা, প্রচুর মানুষ থাকে যাদের একটা কাজ তো আপনার সবাই জানে, যে মানুষটা কেমন বা কি করতে ভালোবাসে এটা জানতেই চায়, একদম জানতেই চায়। না, অনেকে মনে করে যে লোকটা করেটা কি, হ্যাঁ, যে সারাদিন কি গাছ নিয়ে বসে থাকে। অ্যাকচুয়ালি আমার সারাদিন গাছ নিয়ে বসে থাকার মতন সময় নেই। হ্যাঁ, আমি একদম মানে পিওর ফ্যামিলি ম্যান যেটাকে বলে, সেটাই। মানে বউ বাচ্চা সংসার, মিলনদার এক ছেলে এক মেয়ে, তার মধ্যে থেকে যতটুকু সময় পাই ঠিক বলবো না, সময়টা বের করে নি, ঠিক তাই, মানে একদম মর্নিং এ আর নয়তো একদম রাতের দিকে। আর আমরা ভিডিও করি ম্যাক্সিমাম টাইম দেখিয়ে দিচ্ছি, দেখুন 7:20 আর আমি এখানে ঢুকেছি 6:50। মিলনদা আমাকে ফোন করেছে 6:05-10 এরকম হবে, যে সময় তুমি কটায়, 6:08। আমি বলেছি 5 মিনিট পরে আমি আসছি, বেরোচ্ছি। অ্যাকচুয়ালি সকালবেলা ভোরবেলা করলে কি হয়, এক হচ্ছে হলো মাথা ফ্রেশ থাকে, আর দ্বিতীয়ত হচ্ছে হলো ভোরবেলা কাজটা করে নিলে তারপরে আর সারাদিনের করা খুব মুশকিল। সারাদিনের শিডিউলের মধ্যে ওই টাইম করা মুশকিল, সমরে কখন বেলার দিকে সময় হবে, আমার কখন সময় হবে, এসব নিয়ে খুব মুশকিল হয়। তো যাই হোক, গাছ করাটা আমার প্যাশন। হ্যাঁ, সেটার জন্য আর আমি এইটা বলি যে এটার জন্য কিন্তু আপনাকে আলাদা করে আপনার পয়সা থাকতে হবে, এ থাকতে হবে, সে থাকতে হবে, সেটা নয়। ধরুন মানে এটা বলা উচিত না, তবু বলি, ধরুন মনে করুন আমি কোন রকম নেশা ভান করি না, মানে অর্থাৎ সিগারেট বিড়ি থেকে আরম্ভ করে, হ্যাঁ, মানে অন্যান্য কিছু। এইবার মিনিমাম যদি আমি ক্যালকুলেট করি, মিনিমাম যদি সিগারেটটাও খেতাম তাহলেও পার ডে 200 টাকা খরচা হতো, সেটা মাসে গিয়ে 6,000 টাকা খরচা। মানুষকে আমরা কিভাবে বোঝাচ্ছি, আর কতভাবে বোঝাবো? থেকে সেই খরচাটা যদি আমি অ্যাভয়েড করে, তাহলে আমার নিজের স্বাস্থ্যের উপকার হলো, আর গাছের উপরে যদি কনসেন্ট্রেট করতে পারি,
হ্যাঁ, তাহলে আমার স্বাস্থ্যের আরেকটু ডেভেলপমেন্ট হলো। কেন? এই যে নিজে হাতে গাছ করছেন নিয়ে এটা একটা থাকা, আলাদা। হ্যাঁ, এই যে পরিশ্রমটা করা নিজে হাতে, হ্যাঁ, লোকে ভাবে বোধহয় মিলনদার অনেক পয়সা আছে, সে অনেক ভাবে না, অনেক সময় বলে, অনেক মালি সময় টালি বলে। দিয়ে বোধহয় গাছ টাছ করে, সেসব নয়। আমি একদম নিজে হাতে করি। আমার সঙ্গে হেল্পার হিসেবে কোনো থাকে। ছেলে নিয়ে নি, কেননা এখন যেহেতু বয়স হচ্ছে, ভারী টানাটানি করাটা ডাক্তারেরও বারণ, আর নিজের পক্ষেও ঠিক নয়। ঠিক। কিন্তু আমি টোটালটাই এই যে রিপোর্টিং দেখাচ্ছি, যে এটা ভিডিওর জন্য নয়, এটা এই কাজটা আমি নিজেই করি। এবার খুব বেশি হলে টপটা এগিয়ে দিল কেউ একজন, হ্যাঁ, আবার জায়গা মতন রেখে এলো, পরিষ্কার করে দিল জায়গা থাকা, একদম। এইসব হচ্ছে হলো। আর এই যে আমি যে পয়সার হিসেবটা দেখালাম, এটা এই হিসেবটা যদি মানুষ মাথার মধ্যে নেয়, তাহলে দেখবেন এখান থেকে যদি আমি চোখ বন্ধ করে ঢিল ছুড়ি মিলনদা, হ্যাঁ, সবার ছাদে পয়সা আছে, মানে সব যে বাড়িতে ঢিল পড়বে সে বাড়িতেই পয়সা আছে। গোলাপ কি সব বাড়িতে আছে? তাই তো, বা খরচা করার যারা প্যাশনটা থাকা দরকার আছে। যারা মানে কলকাতায় থাকে, তো সে কম ইনকাম করলে বা খারাপ ইনকাম করলে কলকাতায় টিকে থাকা মুশকিল, তাকে ভালো ইনকাম করতেই হবে। হ্যাঁ, আচ্ছা, এই মাঝখানে বলেনি, যে গাছে রুট ভালো করে জেনারেট হয়নি, সে গাছ কিন্তু এই সময় রিপোর্ট করার যাবে না, প্রয়োজন নেই। কেননা তাকে একটু রুটটা ভালো করে জেনারেট করে নিতে হবে, করে নিয়ে দরকার হলে বর্ষার পরে, বর্ষায় ভালো রুট এসে গেলে তারপরে রিপোর্ট করবে। কেননা ওই শীতকালে ফুল নিতে গেলে তখন ফ্রেশ রুটে ফুলটা অনেক বেটার আসবে। ঠিক তো। একটু গোড়াটা ধরে একটু হেলিয়ে নিলে কি হয়, নাড়িয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি মনে হয় তাতেও অসুবিধা হচ্ছে, তাহলে নিচে কাট করে নেবেন। এছাড়াও আমাদের তপনদা একটা গাছ রিপোর্টিং দেখালো কিছুদিন আগে, বড় বড় গাছ, অসাধারণ কিছু টেকনিক, নিজে একাই, কষ্ট হয়েছে, দুজন করলে সুবিধা হয় না। এই সাইড থেকে যতটা রুটকে ছাড়িয়ে নেওয়া যাবে, তাহলে ইজি হয়ে যাবে, তাই তো? গাছটা ইজি হয়ে যাবে। এবার জল টল পড়ে খাবার পরে টাইট হয়ে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার শিকড়ের বাড়বাড়ন্ত থাকে। একদম ঠিক। এবার জোর করে সেটা না করে ধীরে ধীরে করাটাই বেটার। হ্যাঁ, ধীরে ধীরে করা। এই যে আমি টেনে দেখলাম যে ভালো শিকড় ছেড়েছে পুরো, হ্যাঁ, বেরিয়ে গেল। দারুণ একদম। এবার সাইড থেকে যত পুরোনো সিন্ডার আছে সেগুলো ফেলে দেবো, কেননা এগুলো ফুড স্টোরেজও করে রাখতে পারে। আর যারা পাতাবাহার করছেন, গোলাপের সাথে সাথে জবা করছেন, বা বিভিন্ন ধরনের আপনাদের জারবেরা করছেন, তারা এই পুরনো সিন্ডারটা ব্যবহার করুন, মাটির সঙ্গে কোনো অসুবিধা নেই। বা ড্রেনেজ ব্যবস্থাটা, এই যে নিচে যে প্যাডের মতন হয়ে গেছে, এই দেখো, এই যে প্যাডটা রয়েছে, এটাকে কেটে ফেলতে হবে, একদম কেটে দেবো। আচ্ছা, এর সঙ্গে যে আমরা মিলনদা গোলাপ গাছের যে সার্বিক সাধারণ পরিচর্যাগুলো, ধরুন অনেকে আছে নিয়ম করে ফাঙ্গিসাইড দেয়, অনেকে নিয়ম করে কীটনাশক দেয়, কীটনাশক, ফাঙ্গিসাইড বা ভিটামিন খাবার, সেগুলো সব চলবে তো? সবকিছু চলবে, ফাঙ্গিসাইড না যত কম দেওয়া যায় ততই ভালো। গাছের গ্রোথ থমকে দেয়, তাই তো? হ্যাঁ, জোর জবরদস্তি ফাঙ্গিসাইড রেগুলার মেনটেন করার দরকার নেই, একদম দরকার নেই। এটা 1 নম্বর। 2 নম্বর, কীটনাশক আমরা মাঝখানে একবার ওয়েদার একটু গন্ডগোল করছিল, হ্যাঁ, তখন ঠিক অসময়ে বৃষ্টি আসছিল, হ্যাঁ, সে বৃষ্টিটা হয়ে গেল, তারপরে যখন টানা করা রোদ উঠলো তখন একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিলাম, তাতে বরং বেটার। ওই রেগুলার ওয়াইজ আমার ফাঙ্গিসাইড দিতেই হবে, কোনো ব্যাপার না। আর রুটটাকে যদি ঠিকঠাক রাখা যায় তাহলে ফাঙ্গিসাইডের খুব একটা দরকার হয় না, প্রয়োজন নেই। তবে কীটনাশকটা ব্যবহার করবেন কাকা, কনফিডার বা ইমিডাক্লোরোপিড, যে কোনো একটা। যেমন কীটনাশকটা রেগুলার ওয়াইজ ব্যবহার করতে হবে, যাতে গাছের গ্রোথটা না থামে, তাই তো? হ্যাঁ একদম।
অনুখাদ্যটা চলবে রেগুলার। কারণ পোকা ধরলে গাছের গ্রোথটা থেমে যাবে। থিপস মাইটসে গাছ মরবে না, আচ্ছা, কিন্তু গাছের সার্বিক যে গ্রোথ, গাছের সার্বিক যে গ্রোথটা সেটাকে ওরা থমকে দেবে, মানে গাছটা আরো কিছু দিনের জন্য পিছিয়ে গেল। ধরুন গরম পড়ছে, ঠান্ডা জল স্প্রে বা ঠান্ডা জল কি? হ্যাঁ, এটা তো আমি সবসময় বলি যে গরম কেন, সবসময়ের জন্য ঠান্ডা জল স্প্রে করা যায়। আর ঠান্ডা জল স্প্রে করার সময় খেলবেন, বিশেষ করে গরমকালে দেখবেন যাতে ওয়েদারটা একটু নর্মাল সিচুয়েশনে আসে। এই যে গোড়া থেকে যে সিন্ডার ফেলে দেওয়া বা ওই রুটগুলোকে কেটে দিচ্ছি, এটা আপনি আপনার গাছের দেখবেন কতটা ইসের রুট আছে, মানে এইরকম ব্রাউন হয়ে গেছে রুট আছে। এই হোয়াইট রুট গুলোকে রেখে দেবেন, এই যে হোয়াইট রুট গুলো রয়েছে। হোয়াইট রুট থাকবে, ব্রাউন রুট কাটবেন। ব্রাউন রুট যদি না কাটেন তাও বলে দিচ্ছি ওই রুট গুলো কিছুদিন পরে পচে পচে যাবে, আবার দেখা গেল গাছে ফাঙ্গাস লেগে গেছে। আচ্ছা, এটাকে আর এই টবে রাখবো না, আমি একটা মাটির টবে দেবো। এক সেকেন্ড, একটু মাটির টব নিয়ে আসি। আচ্ছা, এবার আমি মাটির টব নিয়েছি, এটা 12 ইঞ্চি টব একদম। হ্যাঁ, আগেরটা একটু ছোট ছিল যেহেতু ড্রামে ছিল। এবার গাছটা যেহেতু এবছর আরো ভালো গ্রোথ নেবে এই জন্য, আর সঙ্গে কিছু কয়েকটা খোলাম কুচি নিয়ে এসেছি, যেগুলো সাইডের হোলগুলোকে এবার একটা হাসির কথা বলি যে মানুষ এই সিন্ডার, কাটার, গ্লাভস, গোলাপের খাবার বা ওই সুন্দর যে নিম ফলটা ব্যবহার করছে, এগুলো পাবে কোথায় মানুষ জানেন কি? কিন্তু সমস্যাটা রয়েছে, এতদিন ধরে আপনাদের সাথে রিলেশন সমস্ত এর উপরে তো একটা দোকানও করে দিয়েছে, সেখানে ও হয়তো বসে না, ওর না বসে না বললে ভুল হবে, স্টাফরা আছে, কারণ অ্যাকচুয়ালি সময়ের অভাব। তবে যারা মোটামুটি বলে আসে যে সমর্থ কবে থাকবে বলো, তো চেষ্টা করি থাকার। এই ধরুন এই জাতীয় সিন্ডার এই তো সমরের কাছেও পাওয়া যায়, সেম কোয়ালিটি, সেম এই কোয়ালিটিটাই পাওয়া যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই 1/4 ইঞ্চির মতন ইসটা হলে কি হয়, দানাটা হলে কি হয়, জলটা ঝট করে বসে না। আমি একটু হাতে নিয়ে দেখাই, দেখুন অনেকে 228, 224, 226 এইসব করছেন, ওইসব কিছু মাপে যাবেন না, একদম এই দেখে নিন, চোখের দেখা দেখে নিন। হ্যাঁ, একদম এই রকম। কেন আমি মাপটা এই কারণেই আপনার এটা দরকার, কেন যে এটায় জলটা যতটা দরকার ঠিক ততটাই স্টোর করে রাখবে, বাকিটা বের করে দেবে। কারণ এটা যেরকম আমি বলি আগে যেরকম কামারশালা ইসেতে আমরা করতাম, কামারশালা ওটাতে করলে কি ওগুলো ভেঙে ভাঙলেও তার একটা বড় সাইজ হয়ে যেত, একটা 1/2 ইঞ্চির মতো সাইজ টেক যেত, তাতে জল হোল্ড করতো না। সেই সময় তখন আমরা খানিকটা ভার্মি অ্যাড করতাম। মানে এগুলো কি হয়, এই যে ভার্মি অ্যাড করতাম, ও করতাম, সে করতাম, এ আমি কোনো বই দেখে শিখিনি, আমি নিজে থেকে নিজেকে ডেভেলপ করেছি। যে আমার এত বড় সিন্ডার, জল ঝুস করে বেরিয়ে যাচ্ছে, দিনে তো 5-6 বার জল দিতে হবে, তো সামান্য ভার্মি অ্যাড করে দিচ্ছি। এবার ভার্মিটা যেই অ্যাড করবেন আপনি, কখনো যদি করতে হয়, তাহলে কিন্তু ভার্মিটা আপনার মাথায় রাখতে হবে, সে যেমন আপনাকে উপকার করবে সে অপকারও করবে। অর্থাৎ একটু বেশি জল হয়ে গেলে ফাঙ্গাল প্রবলেম আসবে, ওখান থেকে ফাঙ্গাল প্রবলেমের থেকে নানা রকম সমস্যা আসবে, ডাইব্যাক আসবে, আপনার আরো নানান রকম পাতার সমস্যা আসবে। তো সেগুলোকে আপনাকে একটু নিজেকে লক্ষ্য রাখতে হবে। আর হেভি গাছ হলে এরকম গ্লাভস কিনে নেবেন, সুবিধে। এই গাছটা যেরকম খুব একটা হেভি না বলে আমি হালি হাতেই করছি, হেভি গাছ হলে, বা যারা দিদিরা অনেকে বাগান করছে, বিশাল বাগান করছে, তারা গ্লাভস কাজ করবেন। হ্যাঁ, নখের ভিতরে একটা সিন্ডারের খোঁচা টোচা লাগলে গাছটাকে সেন্টার করে বসানো, আর সহজ সহজ জিনিসগুলো, এগুলো একাধিকবার আপনারা দেখেছেন, জানেনও। এবার এই লেভেলটাকে, এই যে আমার যেখান থেকে গ্রাফটিংটা হয়েছে, এই পার্টটাকে আমার সিন্ডারের উপরে রাখতে হবে। আমি ঠিক একটা অন্য গাছে আমি দেখাচ্ছি, এই গাছটাই দেখুন যেরকম আছে এরকমই থাকবে, আর বিশাল সুটটা ছাড়বে ঠিক ওই মোটার অংশ একটু আগো পিছু থেকে, তাই তো? একদম ঠিক, এই তো দেখুন, ওটাই দেখালাম, জাস্ট ওর উপর থেকে। শুধু ওটা কেন, আমি একটু ক্যামেরাটা যদি এদিকটা ঘোরাই, দেখুন এখানেও একটা বিশাল আসছে, ঠিক এরকম থাকবে, ওভাবেই আসবে। সিন্ডার দিতে থাকুন। আর এই সিন্ডারের সঙ্গে কিন্তু কিচ্ছু নেই, ওয়াস্ট আনওয়াস্ট এরকম কোনো ব্যাপার না। এটা হয়তো ধোয়া সিন্ডার, আনওয়াস্ট হলেও কিছু আসে যায় না। আমি একটু বলে রাখি, এই সিন্ডার নিয়ে কিন্তু বিরাট ব্যবসা চলছে বলতে পারেন, সকলের মধ্যে সমস্ত জায়গায়। এত কিছু মাথা ঘামাবেন না, হাতের দ্বারে যেটা কম পয়সায় পাচ্ছেন মোটামুটি সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করুন, ওটা দিয়েই হবে। খালি মাপটা একটু দেখে নিন যে কেরাম আছে, ওয়াশ থাক আনওয়াশ থাক দুটোই চলবে, ঝাড়া বাছা হলেই হবে, তাই না? একদম ঠিক।
কেননা মানুষ সিন্ডার সিন্ডার করে না এত পাগল হয়ে যায়, আর এত বেশি ঠকে যায় না। না ঠকলে তো এত কিছু বলার পরে যদি ঠকে তাহলে যে কোনো জিনিসে পাগলামো যত বেশি হবে তত ঠকার চান্স বেশি থাকে। কেননা সিন্ডার পেয়েছি আমি, কেউ একটা কিছু বুঝিয়ে দিল, সেই 100 টাকা সিন্ডার আমি বিক্রি করছি, 100 টাকা সিন্ডার আর 550 টাকা ডেলিভারি চার্জ। ভেবেছেন প্লেনে যাচ্ছে সিন্ডার, তাহলে পাঠাতে হচ্ছে, কাস্টমার চাইছে নেবো আমি, তোমার কিছু করার নেই। 100 টাকা সিন্ডার পাঠাচ্ছি, 550 টাকা ডেলিভারি চার্জ। এবার যদি বলো প্লেনে পাঠালে কি 550 টাকা ডেলিভারি চার্জ, একবার নিজেরা খোঁজ নিন। এবার সেটা যদি ত্রিপুরায় গিয়ে থাকে, আমি মনে ধরে নিচ্ছি যে ত্রিপুরায় গেছে, না ত্রিপুরা কেন, আমি দিল্লিতেই পাঠাচ্ছি, বেঙ্গালুরু পাঠাচ্ছি। হ্যাঁ, না সেখানে সিন্ডার কেন, সিন্ডার ছাড়া তো মিডিয়া আছে, মাটি তো আছেই, তাহলে মাটিতে করুক না, কি আছে, সিন্ডারই করতে হবে এরকম কোনো বাধ্যতামূলক নয়। কিন্তু না, আপনি বিশ্বাসটা মানুষকে কোথায় যে এই সিন্ডারে বসাচ্ছে, এটা হলেই সবকিছু হবে। কিন্তু এবছর মিলনদা দেখেছেন কি, লক্ষ্য করেছেন প্রচুর মাটির ভিডিও ছেড়েছে। দেখো সিন্ডার হয়তো গাছের গ্রোথ একটু বেশি লাগে, কিন্তু সিন্ডারে কিন্তু সার্বিক খরচাও আপনার বেশি। কেননা সিন্ডারের যে ফিডিং দেবেন আপনি, সেটা সপ্তাহে ফিডিং এ যা সিন্ডারে খরচা হবে, মাটিতে তার 3 ভাগের 1 ভাগ হবে না। আর যদি নর্মাল গ্রোয়ার হন তাহলে মাটিতেই করুক না, অসুবিধা কোথায়? যদি সিন্ডারের অ্যাভেলেবিলিটি না থাকে, বা ওই আমি 2-3 বার করে জল দিতে পারবো না, হ্যাঁ, তবে আবার যদি কেউ ভয় দেখিয়ে থাকে দিনে 5 বার 6 বার 7 বার জল দিতে হবে, ওটা আবার খানিকটা কিন্তু ভয় দেখানো ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, কেননা অত দিতে হয় না। আমি আজ পর্যন্ত যখন ম্যাক্সিমাম টেম্পারেচার থাকে তখন 3 বারের বেশি জল দিইনি। 3 বার? হ্যাঁ, 2 বার দিয়ে অনেকেই বাগান করছে। অ্যাকচুয়ালি আমরা 2 বার দিয়েই করি। অ্যাকচুয়ালি ওয়াটারিংটা করার সময় হচ্ছে হলো গোলাপের ক্ষেত্রে, মানে বিশেষ করে এই সিন্ডারের ক্ষেত্রে। আচ্ছা, এই আমি যেটা করছি, এটা কিন্তু অবশ্যই করতে হবে, টাইট করতে হবে, তাই তো? হ্যাঁ, এয়ার টাইট করতে হবে একে। তার জন্য একটু যদি সময় লাগুক, কিন্তু এই এয়ার টাইট করাটা খুব প্রয়োজন। এবার কি হয় বলি, আমি হেল্পার সঙ্গে নিই, এই যে দুটো ডান্ডা রেখে দিয়েছি, দুজনে মিলে দুপাশ থেকে করলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আবার কিছুটা সিন্ডার ভরে দিলেন, তাই তো? হ্যাঁ, আবার খানিকটা সিন্ডার ভরে দিলাম, ভরে দিয়ে আরেকটু আবার টাইট করবো, আবার একটু টাইট করে দেবেন। হ্যাঁ, তারপরে কি দেওয়া হবে? এবার ঠিক এটাকে একটুখানি টাইট করে নিয়ে এবার দেবো ওই ধরো 4 ভাগের মধ্যে 2 ভাগ থাকবে হচ্ছে হলো তোমার ওই হাড় গুঁড়ো, আর 2 ভাগের মধ্যে 1 ভাগ করে নিমখোল, আর তোমার শিংকুচি। এই টোটাল এই ফরমেশনে শিংকুচি, হাড় গুঁড়ো আর নিমখোল, তাই তো? শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল। হাড় গুঁড়োটাই ম্যাক্সিমাম থাকবে, হাড় গুঁড়ো একটু বেশি থাকবে, হ্যাঁ, শিংকুচি একটু কম থাকবে, আর একটু কম থাকবে নিমখোলটা, তাই তো? আর যদি নিমখোল শিংকুচি না থাকে, হাড় গুঁড়োটা কিন্তু মাস্ট। হাড় গুঁড়োটা মাস্ট। আর এখানে যে নিমখোলটা ব্যবহার করা হচ্ছে সে অত্যন্ত ভালো একটা ব্র্যান্ডেড, এবং এই নিমখোলের বস্তা খোলার সঙ্গে সঙ্গে বা টের পেয়ে যাবেন আপনি যে কি নিমখোল ব্যবহার করছেন। উৎকৃষ্ট মানের নিমখোল। অ্যাকচুয়ালি পরিমাণে আপনি কম ব্যবহার করুন, কিন্তু কোয়ালিটি ভালো জিনিস ব্যবহার করুন। হ্যাঁ, এই আমি 2 মুঠোর মতন এই গাছটার ক্ষেত্রে এটা দিয়ে দিলাম, দিয়ে এবার সিন্ডার দিয়ে চাপা দেবো, চাপা দিয়ে আরো টাইট করে দেবো। তারপরে এই কাজ হচ্ছে হলো একে ভরপুর ওয়াটারিং করে দেওয়া। লাস্ট এবং ফাইনাল কাজ হচ্ছে হলো একে ভরপুর ওয়াটারিং করে দেওয়া, কেননা সেটা করে দিতেই হবে, যেহেতু 12 ইঞ্চি টবে 2 মুঠোর মতন দেওয়া হলো খাবারগুলো। হ্যাঁ, আপনার গাছের সাইজ অনুযায়ী যদি। আচ্ছা, এই মুহূর্তে ছোট গাছ রিপোর্টিং করার প্রয়োজন নেই। ধরুন আপনার পিছনে যে গাছগুলো আছে, এখানে 8 ইঞ্চিতে আছে, 7 ইঞ্চিতে আছে, বা এদিকটায় আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি 6 ইঞ্চিতে গাছটা আছে। এই যে গাছগুলো, এখন কিন্তু এই গাছগুলোর দ্বিতীয়বার এক্ষুনি রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই। এগুলো যখন রিপোর্টিং হবে আমরা নিশ্চয়ই দেখাবো।
এখন ভরপুর জল দেওয়া হবে, কিন্তু এর পরে জল একটু কম থাকবে, মানে রেগুলার তখন ভরপুর জল দেওয়া হবে না, তাই তো? না, এখন খালি টোটাল সেন্টারটাকে জল দিয়ে ভিজিয়ে দেওয়ার জন্য রুট জোনে পুরোটা মানে বেশ ড্রেন করে দিয়ে জল দেবো। তারপরে কিন্তু আমি এর আগে পর্যন্ত যে জলটা দিচ্ছিলাম সেই অংশটা কিন্তু অনেকটা কমে যাবে। কেননা যেহেতু আমি এত সব রুট সব কেটে ফেলে দিয়েছি, জল নেওয়ার ক্ষমতা এর অনেক কম হবে একে। এবার যদি খুব কড়া রোদের মধ্যে আপনি এই কাজটা করে থাকেন, ধরুন টেম্পারেচার অনেক উঠে গেছে, সেক্ষেত্রে গাছটাকে একটু সেমি সেটে রাখতে পারলে, মানে একটু হালকা 4-5 ঘন্টা রোদ পেলো, তারপরে একটু ছাওয়া ছাওয়া থাকলো, তাহলে আরো বেটার হবে। কেননা আমি এই গাছটার ক্ষেত্রে বলছি, যেহেতু এটা অলরেডি ফ্লাওয়ার নিয়ে রয়েছে বা বার্ড নিয়ে আছে, ঠিক আছে। এবারে এর পরিচর্যা হবে কি? এখন আপনি জল দিলেন, খাবার কতদিন পর থেকে চালু হবে আবার এনপিকে গুলো? খাওয়া তো অলরেডি একে দেওয়া হয়ে গেল। একদমই তাই। এটা এই খাবারটা যেহেতু জৈব খাবার, একে ডাইলিউট হয়ে খাবারটা নিতে নিতে অন্ততপক্ষে 15-20 দিন সময় লাগবে। হ্যাঁ, 20 দিন লাগবে গাছটা রেডি হতে। এবার এই খাবারটা 1-1.5 মাস তো ও আরাম করে নিয়ে নেবে, মাসখানি কোনো খাবার দেওয়ার দরকার নেই। যদি মনে করেন এবার মাসখানি পরে আমার বর্ষা এসে গেল, তাহলে তো একদম খাবার স্টপই হয়ে গেল। হ্যাঁ, কারণ বর্ষার যে ন্যাচারাল মিনারেলস, ওতেই গাছ বাড়তে থাকবে। হ্যাঁ, যদি মানে আমার মতন ঘোরা হন, আর যদি মনে করেন আমি কম্পিটিশনে যাব, তাহলে একটু অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করবেন, খাবার বাড়াতে হবে, করতে হবে। হ্যাঁ, আবার অতিরিক্ত কিছু হলে গাছ নষ্ট হয়ে যেতে পারে। একদম, এই জন্য আমি বারবার বলি অতিরিক্ত কিছু করার দরকার নেই। এখানে দেখুন গাছগুলো খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে আর রেডি হচ্ছে। মোটামুটি প্রায় অ্যাপ্রক্স 6-7 মাসের গাছ আছে এখানে, অনেক গাছ 8 মাস, কোনোটা 9 মাস, কোনোটা আরো কম দিনের আছে। বেশ কিছু বেসাল শুটও কিন্তু আসছে, অর্থাৎ গোড়ার দিক থেকে ডালগুলো আসছে, খুব সুন্দর আছে কন্ডিশনে। মিলন, একটা গাছ হাতে নিন দেখি এখানে। এই দেখো, এই এখন এইসব গাছের লক্ষণীয় হচ্ছে এই যে বেসাল ছাড়ছে এবং তাকে ঠিকঠাক ট্রিটমেন্ট করে তুলে বড় করা। একদম ঠিক। এতে কিন্তু খাওয়ার কন্টিনিউ চলতে থাকবে। আমি যেমন বড় গাছটা রিপোর্টিং করার সময় বললাম যে খাবারটা যেটা আমি জৈব খাবার দিলাম সেটা দিয়েই চলবে 1-2 মাস, দিতে হবে। হ্যাঁ, অনেকে একদিনে গ্যাপে গ্যাপে খাবার দেয়, রোজ রোজ দেওয়ার দরকার নেই। একটা মিলন, একটা কুড়ি যারা ওই এই গাছগুলোর কুড়ি আসছে, একটা কুড়ি কাটবে কোন মুহূর্তে, কোন সময় হলে কাটার উপযুক্ত? একদম দাঁড়ান। এই যে কালার ছাড়ছে, এই কালার ছাড়ছে এই সময় আমরা কাটি এই কারণেই, এই পাতাগুলো ডেভেলপ হয়ে গেছে, তারপরে কুড়িটা কেটে ফেলছি। ততক্ষণ যতক্ষণ না এটাকে কাটছি, এনার্জিটা গাছের উপরেই থাকছে। এভাবে জাস্ট এই ধরে একটু টানলেই। এগুলো রাখবেন না যারা ভালো গাছ তৈরি করতে চাইছেন, এগুলো রাখি না, এগুলো একদমই রাখবেন না, ঠিক আছে? আমিও একটা কেটে দেখে কালার আসছে, ঠিক আছে? মানে রাখলে কোনো ক্ষতি নেই, ক্ষতিটা একটাই, গাছের গ্রোথটা একটু কম হবে। এই সব এই জাতীয় যা কুড়িয়া দেখবেন সব ওই রকম পজিশন থেকে কেটে দেবেন, জাস্ট ধরে কেটে। এখানে ভিডিওটা শেষ করছি, তবে শেষ করার আগে একটা জিনিস না দেখালে নয়, একটাই এটা দেখালাম, পরে যা হবে দেখবেন। এটা খুব ভীষণ সুন্দর একটা ফুল, সকালবেলায় এসে লক্ষ্য করেছি। আজকে ভিডিওটা এখানে অনেকটা বড় ভিডিও হলো, কিন্তু যারা শিখতে চাইছেন গোড়ায় থেকে আরো একবার দেখে নেন।